ক্লাস 10 তোমাদের ভৌতবিজ্ঞানের একটি টেস্ট পেপারের পেজ আমি সলভ করছি। তো এখানে প্রশ্নগুলোকে বুঝিয়ে কিভাবে উত্তরগুলো করা যায় সেগুলো দেখাই তোমাদের। প্রথমে এ গ্রুপ এর দাগে এমসিকিউগুলোকে বলি। এখানে দেখো, বায়ু গ্যাসের মূল উপাদানটি হলো দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড, CH4, H2, CO2, CH4, H2, H2S। এখানে বায়োগ্যাসের মূল উপাদান তোমরা সকলেই জানো যে বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন। তাহলে উত্তর লিখতে হবে মিথেন। আমি এখানেই টিক দাগ দিয়ে দিচ্ছি, বায়োগ্যাসের মূল উপাদান মিথেন। তারপর যেগুলো ক্যালকুলেশন করার সেগুলো আমি ক্যালকুলেশনটা দেখাবো। 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা করি। 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? আমরা জানি 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের ভর হলো তার আণবিক গুরুত্ব যত তত গ্রাম। তাহলে H2 এর আণবিক গুরুত্ব আগে হিসাব করতে হবে। H2 এর আণবিক গুরুত্ব, তো হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1.008, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ওটা 1 ধরে নেওয়া যায়। তাহলে একটা হাইড্রোজেন অণুর মধ্যে দুটো পরমাণু রয়েছে, তাই পারমাণবিক গুরুত্ব এখানে আণবিক গুরুত্বের বেলায় 2 দিয়ে গুণ হবে। ওটাকে পারমাণবিক গুরুত্বকে 2 দিয়ে গুণ হবে। 2 গুণিত পারমাণবিক গুরুত্ব অ্যাপ্রক্সিমেটলি 1 ধরে নেওয়া যায়। 1.008 কে অ্যাপ্রক্সিমেটলি 1 ধরে নিচ্ছি। তাহলে H2 এর আণবিক গুরুত্ব হবে 2 গুণিত পারমাণবিক গুরুত্ব। এই দুটো পরমাণু থাকার জন্য 2 দিয়ে গুণ করতে হচ্ছে পারমাণবিক গুরুত্বকে। তাহলে পেলাম 2। তাহলে 1 মোল হাইড্রোজেন বলতে বোঝায় 2 গ্রাম হাইড্রোজেন। লিখি, therefore 1 মোল H2 সমান 2 গ্রাম H2। অতএব 5 মোল H2 সমান ঐকিক নিয়মে, তাহলে 5 মোলের বেলায় 2 কে 5 দিয়ে গুণ হবে, 2 গুণিত 5 গ্রাম H2 সমান 10 গ্রাম H2। তাহলে উত্তর হবে 10 গ্রাম H2। বি এর দাগে রয়েছে 10 গ্রাম। 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হবে 10 গ্রাম, এটাই থাকবে। এবার 3-এরটা দেখো, SO2 বাষ্প ঘনত্ব কত? আমরা জানি বাষ্প ঘনত্ব হলো আণবিক গুরুত্বের অর্ধেক। তাহলে SO2 আণবিক গুরুত্ব আগে ক্যালকুলেশন করতে হবে। SO2 আণবিক গুরুত্বটা ক্যালকুলেশন করে নেওয়া যাক। SO2 এর আণবিক গুরুত্ব, সালফারের পারমাণবিক গুরুত্ব হলো, এটা সালফার পরমাণু, সালফারের পারমাণবিক গুরুত্ব 32, তাই 32 লিখলাম। অক্সিজেন দুটো রয়েছে এবং অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, তাহলে 16 গুণিত 2 হবে, 16 গুণিত 2। এটা সমান অবশ্যই বুঝতে পারছো, 16 দুগুণে 32 আর 32, 16 দুগুণে 32 আর 32 যোগ করলে 64 হয়, তাই 64। SO2 আণবিক গুরুত্ব 64, অতএব SO2 বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্বের অর্ধেক হবে। তাই লিখবো SO2 এর বাষ্প ঘনত্ব সমান 64/2 সমান 32। উত্তর হবে 32। দেখে নেওয়া যাক উত্তর কি আছে। 3-এর কোশ্চেন,
হ্যাঁ, SO2 বাষ্প ঘনত্ব ডি এর উত্তরটি হবে 32। এবার 4 প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? দেওয়া আছে তামা, রূপা, সোনা, লোহা। তো এগুলোর মধ্যে তোমরা জানো রূপোরই তাপ পরিবাহিতা সব থেকে বেশি। এগুলোর মধ্যে রূপার তাপ পরিবাহিতা সব থেকে বেশি, তার থেকে কম তামা, তার থেকে কম হবে সোনা, লোহা, এইগুলো তারপর রয়েছে। আর তাপ পরিবাহিতা সব থেকে বেশি হয় হীরা। হীরা কিন্তু ধাতু নয়, অধাতু, কিন্তু হীরার তাপ পরিবাহিতা সব থেকে বেশি। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে রূপা। তাহলে এখানে ধাতুগুলোর মধ্যে তাপ পরিবাহিতা বেশি হচ্ছে রূপা। এবার দেখো গাড়ির ভিউ ফাইন্ডারে 5 কোশ্চেন, গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহৃত হয় অবতল দর্পণ, সমতল দর্পণ, উত্তল দর্পণ, কোনোটিই নয়। গাড়ির ভিউ ফাইন্ডার বলতে বোঝায় গাড়ির যে ড্রাইভারের সামনে যে আয়নাটা থাকে, যেটা দিয়ে সে পিছনে কোনো গাড়ি আসছে কিনা পর্যবেক্ষণ করে, সেটাই হলো ভিউ ফাইন্ডার। তো যাতে ভিউ ফাইন্ডার অর্থাৎ সেই আয়নাতে বেশিটা জায়গা প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়, অর্থাৎ দৃষ্টিক্ষেত্রটা যাতে বেশি হয়, সেই জন্য উত্তল দর্পণ ব্যবহার করা হয়। মাঝখানটা উঁচু, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। মাঝখানটা উঁচু, মাঝখানটা উঁচু থাকে, আয়নাটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। এবার নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটি প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? তো প্রতিসরণের ক্ষেত্রে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যদি সাদা আলো পাঠায় তাহলে 7টি বর্ণে ভেঙে যায়, এবং সব থেকে বেশি বাঁকে যে বর্ণটি, যে বর্ণের আলো, সেই বর্ণের জন্য প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে। তো আমরা জানি বেগুনি বর্ণের আলো সব থেকে বেশি বাঁকে, কিন্তু অপশানে বেগুনি নেই। তাহলে বেগুনির পরবর্তী যেটা আমি পাবো সেটাই হবে প্রতিসরাঙ্ক, তার জন্যই সব প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হবে। তো তোমরা বর্ণালী 7টি বর্ণ তো মুখস্থ করেছো, বেগুনি থেকে পরপর বলে যেতে হবে। বেগুনি, নীল, নীল পেয়ে গেছি, তার মানে নীল বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হবে। আর এটা যদি বোঝানো হয় তাহলে ছবিটা এঁকে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এটা বিভেদ তল, এখানে একটা মাধ্যম রয়েছে, এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম। তো এখানে প্রথম মাধ্যম থেকে ধরো আলোক রশ্মি এসে পড়লো বিভেদ তলের উপর। এবার সব থেকে বেশি অ্যাঙ্গেলে যেটা বেঁকে যায় সেটা হলো বেগুনি, আর একটু বেশি বেগুনি, আর সব থেকে কম বাঁকে লাল। তাহলে এটা হচ্ছে ভায়োলেট, এটা রেড, এবং মাঝে বাকি বর্ণগুলো রয়েছে, বাকি 7টা বর্ণ। তো অত তো এখানে দেখানো যাবে না, তাহলে সব থেকে বেশি যেটা বাঁকছে, বিচ্যুতি ঘটছে, তার জন্য প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। সব থেকে কম যেটা বাঁকছে, যে বর্ণের আলোটা, তার জন্য প্রতিসরাঙ্ক সব থেকে কম। আর বাকিগুলো ওইভাবে ক্রমানুযায়ী হবে, অর্থাৎ বেগুনির পরে উত্তরে বেগুনির এদিকের বর্ণগুলোর মধ্যে যেটা প্রথমে পাবো সেটাই হবে এখানে উত্তর। বেগুনি, তারপর নীল, আকাশি, হলুদ, সবুজ, কমলা, লাল, এরকম হয়। তাহলে বেগুনির পরে আমি নীল বর্ণটা অপশানে পেয়েছি, তাই বললাম যে নীল বর্ণের আলোর জন্য এক্ষেত্রে প্রতিসরাঙ্কটা বেশি হবে। এবার 7, লাইট তারের রং লাল, কালো, সবুজ, আকাশি। এটা স্পষ্ট মনে আছে যে তোমাদের যে লাইট তারের রং লাল। দুশো চল্লিশ ওয়াট, 240 ভোল্ট, 60 ওয়াট ধাতুর রোধ কত? এটা বাল্বের গায়ে এই ধরনের রেটিং দেওয়া থাকে, এখানে ধাতু লিখে দিয়েছে, বা কোনো তড়িৎ যন্ত্রের গায়েও লেখা থাকতে পারে, কোনো বৈদ্যুতিক পাখার গায়ে লেখা থাকতে পারে 240 ভোল্ট 60 ওয়াট। এর অর্থ যে 240 ভোল্ট বৈদ্যুতিক লাইনে যদি তড়িৎ যন্ত্রটিকে যোগ করা হয় তাহলে সেটা 1 সেকেন্ডে 60 জুল হারে তড়িৎ শক্তি খরচ করবে। 60 ওয়াট, ওয়াট মানে জুল পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 60 জুল হারে তড়িৎ শক্তি খরচ করবে। তো এখানে বিভব প্রভেদ
ভি দেওয়া আছে আর ক্ষমতা পি দেওয়া আছে, বের করতে হবে রোধ আর। তাহলে ক্ষমতার ফর্মুলাকে কাজে লাগিয়ে এটা বের করতে হবে। ক্ষমতার কোন ফর্মুলাটা কাজে লাগানো যায়? এটা ফর্মুলা আছে ক্ষমতা পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। অ্যাকচুয়ালি তিনটা ফর্মুলা আছে, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হয়, বা পি ইকুয়াল টু আই স্কোয়ার আর হয়, আরেকটা হয় ভি ইন্টু আই হয়। তো এইখানে কাজে লাগবে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো এটা থেকে আমি আর সমান লিখি আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, এটা হবে। ভি স্কোয়ার মানে 200 কত ছিল যেন, 240 ভোল্ট। তাহলে এখানে 240 স্কোয়ার হবে, 240 তার বর্গ ডিভাইডেড বাই ক্ষমতা 60, আর রোধের একক এসআই পদ্ধতিতে ওহম, তাই এর একক হবে ওহম, ওহম চিহ্ন দিলাম। এবার ক্যালকুলেশন করব। 200 মুখে মুখে এটা হয়ে যাবে, 240 গুণিত 240 ডিভাইডেড বাই 60 ওহম। 0 0 কেটে যাবে, 6 4 24। এবার 4 দিয়ে গুণ করব, 4 0 0 4 4 16 6 হাতে 1 4 2 8 আর 9 960 ওহম। তাহলে ওই যন্ত্রটির রোধ হবে 960 ওহম। উত্তর হলো বি এরটা। এবার দেওয়া আছে তেজস্ক্রিয়তার প্রচলিত একক কি? তেজস্ক্রিয়তার একক তোমরা জানো যে তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল, আবার তেজস্ক্রিয়তার আরেকটা একক হলো কুরি। এখানে প্রচলিত একক বলতে কুরি, এটাই বোঝাবে। এসআই একক বললে বেকারেল বলতাম। নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ? সোডিয়াম, ক্লোরিন, সিজিয়াম, ফ্লুরিন। এখানে দেখো হ্যালোজেন মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় এটা জানি। এবার হ্যালোজেন মৌলগুলোর মধ্যে যেটা উপরের দিকে থাকবে তার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হবে। তো এখানে দুটো হ্যালোজেন মৌল রয়েছে, ক্লোরিন, ফ্লুরিন। এর মধ্যে ফ্লুরিন উপরে রয়েছে, শ্রেণী বরাবর উপরে রয়েছে, তাই ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হবে। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? যেটা জলীয় দ্রবণে আয়নিত হবে না সেটাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। বিশেষ করে জৈব যৌগ, যেগুলো জৈব পদার্থ, সেগুলো তড়িৎ বিশ্লেষ্য সাধারণত হয় না। খাদ্য লবণ এটা তড়িৎ বিশ্লেষ্য, কারণ খাদ্য লবণ বলতে বোঝায় NaCl। NaCl আয়নিত হয়ে Na+Cl- হয়। কষ্টিক সোডা এটাও জলীয় দ্রবণে আয়নিত হয়, এটা ক্ষার। আর তুঁতে বলতে কপার সালফেট, এটাও জলীয় দ্রবণে আয়নিত হয়। দুধ এটা জৈব পদার্থ, এটা জলীয় দ্রবণে আয়নিত হয় না, তাই তড়িৎ বিশ্লেষ্য নয়, এটা হবে দুধ। 12 কোশ্চেন দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 যৌগে Ca এর তড়িৎযোজ্যতা কত? তো এখানে Ca পরমাণু দুটা ক্লোরিন পরমাণুকে নিজের সাথে যুক্ত করেছে, আবার ক্লোরিন পরমাণু একটা Ca পরমাণু মানে ক্যালসিয়াম পরমাণুকে যুক্ত করেছে। তাহলে এখানে ক্যালসিয়ামের যোজ্যতা হবে 2 আর ক্লোরিনের যোজ্যতা 1। এখানে যোজ্যতা বলতে তড়িৎযোজ্যতা, ওটাই বোঝায়। তাহলে ক্যালসিয়াম যেহেতু দুটা ক্লোরিন পরমাণুকে নিজের সাথে যুক্ত করতে পেরেছে, তাই ক্যালসিয়ামের তড়িৎযোজ্যতা হবে 2। নিচের কোনটি একটি বিজারক গ্যাস? অপশনে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, CO2, NO2, H2S, SO3। এগুলোর মধ্যে কোনটা বিজারক গ্যাস? তো দেখে নেওয়া যাক। এখানে নিচের গ্যাসগুলির মধ্যে বিজারক গ্যাস হলো H2S গ্যাস, আর বাকিগুলো জারণ ধর্ম বর্তমান রয়েছে, তাই বিজারক গ্যাস হিসাবে শুধুমাত্র H2S কে বলতে হবে। থার্মিক পদ্ধতিতে যে ধাতুটি বিজারক দ্রব্য হিসেবে কাজ করে সেটি হলো কি?
তো থার্মিক পদ্ধতিটা কি এটা মনে করতে হবে। থার্মিক পদ্ধতিতে লোহাকে গলিয়ে বিভিন্ন রেল লাইনের ভাঙা অংশে জোড়া লাগানো হয়, জাহাজের কোথাও ফেটে গেছে ভেঙে গেছে সেই জায়গায় জোড়া লাগানো হয়। তো থার্মিক পদ্ধতিতে আয়রনের অক্সাইডকে বিজারিত করে ধাতব আয়রনকে মুক্ত করা হয়, আর প্রচণ্ড তাপে সেই ধাতব আয়রন গলিত অবস্থায় বেরিয়ে আসে। সেই গলিত আয়রন দিয়ে অর্থাৎ লোহা দিয়ে মানে ভাঙা জায়গায় জোড়া লাগানো হয়। তো এখানে আয়রনের অক্সাইড Fe2O3 এটাকে বিজারিত করতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম বিজারক হিসেবে ব্যবহার করা হয়। রিঅ্যাকশনটা একবার দেখিয়ে দিই। Fe2O3 এটা আয়রনের অক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম। তো এটা রিঅ্যাকশন করে হবে অ্যালুমিনিয়াম অক্সিজেন পরমাণুকে নিয়ে নেবে। তো এটা অ্যালুমিনিয়ামের কটা পরমাণু যুক্ত হবে দেখানোর জন্য সামনে একটু ফাঁকা রাখা উচিত। এল তো অ্যালুমিনিয়াম অক্সিজেন পরমাণুকে নিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে যাবে Al2O3। তাহলে দেখো তিনটা অক্সিজেন পরমাণুকে অ্যালুমিনিয়াম নিয়ে নিয়েছে, আর তার জন্য দুটো অ্যালুমিনিয়াম পরমাণু দরকার হয়েছে। তাহলে এখানে 2 দিতে হবে। আর পড়ে থাকছে আয়রন Fe। তো Fe এখানে 2Fe লিখে দেবো, 2Fe। তাহলে এই যে আয়রন মুক্ত হলো এটা গলিত অবস্থায় থাকে, এটাকে দিয়ে ওই ভাঙা জায়গায় জোড়া লাগানো হয়। তাহলে দেখো আয়রনের অক্সাইড থেকে অক্সিজেনকে বিচ্যুত আলাদা করে নেওয়া হচ্ছে। তার ফলে কি আয়রনের অক্সাইডকে বিজারিত করছে কে করছে? অ্যালুমিনিয়াম। অর্থাৎ এই বিক্রিয়াতে অ্যালুমিনিয়াম বিজারক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়। তাই বলা হবে থার্মিক পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম। ইথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কত? তাহলে ইথেন অণুর গঠনটা দেখাতে হবে। এখানে অপশন আছে 6টি, 8টি, 10টি, 7টি। ইথেন অণুর গঠন দেখানো যাক। ইথেন, ইথ কথাটা রয়েছে তাহলে দুটো কার্বন অবশ্যই থাকবে, সি সি। এবার একটা সিঙ্গেল বন্ড রয়েছে, আর এটাতে তিনটা সমযোজী বন্ধন। এগুলো হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তাহলে দেখো এখানে ইথেন পরমাণুতে দুটো কার্বন রয়েছে আর বাকিগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে। যেহেতু এটা ইথেন অ্যালকেন নামের শেষে এন এন কথাটা রয়েছে, তাই এটা হলো অ্যালকেন। অ্যালকেনের সব সমযোজী এক বন্ধন হয় কার্বন কার্বনের মধ্যে, তাই এখানে এক বন্ধন হয়েছে। আর কার্বনের মোট 4টা বন্ধন থাকে, সেই জন্য বাকি 3টাতে হাইড্রোজেন। এখানেও কার্বনের মোট 4টা বন্ধন হয়, তাই বাকি কার্বন কার্বন বন্ধন বাদে বাকি 3টা বন্ধনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে সমযোজী বন্ধনের সংখ্যা গুনে নেওয়া যাক। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। সমযোজী বন্ধনের সংখ্যা 7। ডি এর উত্তর। এবার দেখি এমসিকিউ আর কিছু আছে নাকি। এমসিকিউ গুলো আপাতত শেষ হয়েছে। নেক্সট পার্টে আমি পরের কোশ্চেনগুলো বুঝাচ্ছি।